দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব দেশবন্ধু সুগার মিলস, যেটি লোনের ভারে কিভাবে তার ব্যবসায় বিপর্যয় নেমে এসেছে, কেন এই ব্যবসাটিতে বিপর্যয় নেমে এসেছে এবং কি কারণে তারা এক্সেসিভ লোন নিয়েছে, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো আপনি জানেন দেশবন্ধু সুগার মিল কিন্তু আমাদের সুগার ইন্ডাস্ট্রিতে কিংবা সাউথ এশিয়াতেই তারা পায়োনিয়ার ছিল। যখন তারা ব্যবসা শুরু করে, সেই প্রতিষ্ঠানটি এখন তার প্রায় ৩,৩০০ কোটি টাকা লোন আছে মার্কেটে, এবং এটি একদম বন্ধই বলা চলে। তার অপারেশন এক রকমের বন্ধ অবস্থায় রয়েছে। তো এটার কারণ হলো সে যে এই যে ৩,৩০০ কোটি টাকা লোন নিয়েছে, কিন্তু তার এখনকার যেই হিসেব আমরা দেখতে পাচ্ছি, যেই ব্যাংকগুলো থেকে লোন নিয়েছে, ৮টি প্রতিষ্ঠান থেকে তারা লোন নিয়েছে, তাতে তার যে অবস্থা তাতে দেখা যায় যে তার ১৩০০ কোটি টাকা এখন ইকুইটি শর্টফল আছে। অর্থাৎ তার এই যে ব্যাংক লোনগুলো শোধ করতে হলে তার সকল ব্যবসা যদি সকল অ্যাসেট যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরেও ব্যাংক এই ১৩০০ কোটি টাকা উদ্ধার করতে পারবে না। মানে এটা এখন তাকে ওই যে ব্যবসা প্রতিষ্ঠান তাকে নতুন ইকুইটি ইনজেক্ট করা ছাড়া এই প্রতিষ্ঠানটি কোনোভাবে অপারেশনে আসলে সাস্টেইন করতে পারবে না। তো এবং কেন এই অবস্থায় আসলো, আমরা যদি দেখি যে রিসেন্টলি একটি ব্যাংক, যেটি ব্যাংক এশিয়া, তারা এই প্রতিষ্ঠানটিকে উইলফুল ডিফল্টার অর্থাৎ ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত করেছে। এবং তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক নতুন একটি রুল করেছে এবং ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যে ব্যাংকগুলোই কারা কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তাদেরকে চিহ্নিত করে তারা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবে। তো এটা তো দেখা যায় যে ব্যাংক এশিয়া যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে তাকে চিহ্নিত করেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার তাকে সেটি আবার তুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই ব্যাংক এশিয়াকে। সেটি একটি ইন্টারেস্টিং কাহিনী। তো আমরা প্রথমে যে কেন ব্যাংক এশিয়া তাকে উইলফুল ডিফল্টার বলছে, তার কারণ ব্যাংক এশিয়া বলছে তারা তাদেরকে যে লোন দিয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে, সে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাগেনস্টে যে র ম্যাটেরিয়ালস তার থাকার কথা তারা সেগুলো পায়নি। তাদের ইন্টারনাল ইন্সপেকশনে তারা সেগুলো পায়নি, এবং সেগুলোকে তারা বলছে, তাদের ইন্টারনাল রিপোর্টে বলছে যে এটা আসলে ফান্ড ডাইভার্ট করা হয়েছে। এর কারণে তারা যেটা করেছে, এই প্রতিষ্ঠানটি যে ওয়ার্কিং ক্যাপিটাল হলো যে তার যে গুডস আছে সেটা সে সেল করে করে ব্যাংকের লোন পরিশোধ করবে, কিন্তু সে ব্যাংকের লোন পরিশোধ না করে ওই সেলস প্রসিড দিয়ে সে অন্য ব্যবসা এক্সপান্ড করেছে এবং ব্যাংকের লোন আনসেটেলড রেখেছে। এর ফলে যেটা হয়েছে, এই ফান্ড ডাইভার্সনের কারণে তার ব্যবসা সে এক্সপানশনে গিয়েছে, তার যে ক্যাপাসিটি তার বাইরে, ফলে সে এখন তার লোন পাইল আপ হয়েছে এবং এমন একটি জায়গায় পৌঁছেছে যে এই মুহূর্তে ব্যবসাটি আসলে পুরোটাই ব্যাংকের টাকার মধ্যে রয়েছে, এখানে মালিকের কোনো টাকা নেই। তার মানে ব্যাংক চাইলে এটি যে কোনো সময় নিয়ে নিতে পারে, এরকম একটি সিচুয়েশনে। এবং এই ফান্ড ডাইভার্সনের কারণে ব্যাংক এসে কিন্তু যেটা করেছে যে তাদের ক্রিমিনাল কেসও ফাইল করেছে। এখন আসেন বাংলাদেশ ব্যাংক কেন এই প্রতিষ্ঠানটিকে উইলফুল ডিফল্টার লিস্ট থেকে তুলে দিতে বলছে। সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি যেহেতু প্রায় 25,000 মানুষ এখানে চাকরি আছে, তারা বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পার্সু করার চেষ্টা করছে যেন তাদেরকে রিশিডিউল করে দেওয়া হয়। তারা কিন্তু অলরেডি বিভিন্ন ব্যাংকে 4 বার রিশিডিউল নিয়েছে, কিন্তু এখন আবার তারা রিশিডিউল করার চেষ্টা করছে, যেহেতু অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন বিভিন্ন কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা রিশিডিউল করছে 10 বছরের জন্য। তো তারাও রিশিডিউল করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু তাদেরকে উইলফুল ডিফল্টার হিসেবে মার্ক করা হয়েছে, সে কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের যে স্পেশাল প্যাকেজ উইলফুল ডিফল্টার, সেখানে তাদেরকে ওই বেনিফিট দিতে পারছে না। তো যে কারণে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা আবার অ্যাপিল করেছে, দেশবন্ধু গ্রুপ অ্যাপিল করেছে যে তাদেরকে যেন উইলফুল ডিফল্টার তালিকা থেকে তুলে দেওয়া হয়। সেইখানে তাদের হিয়ারিং হয়েছে। সেই শুনানির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলছে যে তাদের লোন পরিশোধের সদিচ্ছা আছে, এই কনসিডারেশনে ব্যাংক যেন তাকে উইলফুল ডিফল্টার লিস্ট থেকে উজ্জ্ব করে, তাহলে তাদেরকে আবার রিশিডিউল দেয়া যাবে।
এখন এই যে সদিচ্ছা সেটি আসলে অনেকটা ভেগ টার্ম, যে সেটা লেন্ডাররা আমাদেরকে যেটা বলছেন যে সে তো আসলে কোনো মানে পলিটিক্যাল কারণে বা বৈশ্বিক কোনো কারণে যে সে অ্যাফেক্টেড হয়েছে এরকম কিছু না, এটা তাদের আসলে ফান্ড ডাইভার্সনের কারণে, অর্থাৎ তার ইচ্ছাকৃতভাবেই তারা এই ঘটনাটি ঘটিয়েছে। সেখানে লোন পরিশোধের সদিচ্ছাকে তারা খুব একটা কনসিডার করছে না, যদিও এই মুহূর্তে বাংলাদেশে যে ব্যবসার সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী আবার এক্সচেঞ্জ লস, যারা ইম্পোর্ট বেসড তাদের অনেক এক্সচেঞ্জ লস হয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রে কনসিডার করা হচ্ছে। দেশবন্ধুর ক্ষেত্রে এরকম এক্সচেঞ্জ লসেরও ব্যাপার রয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে ফান্ড ডাইভার্সনের কথা বলছে, সেটি কিভাবে আমরা যদি দেখি কিভাবে তারা ব্যবসা এক্সপানশন করেছে। দেশবন্ধু কিন্তু 2012 সাল থেকে আমরা যদি এই লেন্ডারগুলোর ইন্টারনাল রিপোর্ট দেখি তাহলে দেখা যায় যে 2012 সাল থেকেই এই এই প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট পারফরমেন্স খারাপ হতে থাকে বলতে মানে অনিয়মিত হয় তার লোন পেমেন্ট। এবং 2013 সাল থেকেই তারা রিশিডিউল করতে শুরু করে। রিশিডিউলে যখন একটি প্রতিষ্ঠান যায় তার মানে বোঝা যায় তার ব্যবসায়িক সংকট যাচ্ছে, তাছাড়া তো কেউ আসলে ইচ্ছে করে রিশিডিউল করে না। তো 2013 সাল থেকে যখন এই প্রতিষ্ঠানটি রিশিডিউল করছে তখন আমরা দেখতে পাই যে তার অন্যান্য যে এই দেশবন্ধু গ্রুপের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কন্টিনিউয়াসলি তাদের ব্যবসা এক্সপান্ড করছে। যেমন তারা 2024 সালে কিন্তু একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ব্যাগ ম্যানুফ্যাকচারিং এর প্ল্যান্ট 300 কোটি টাকা ইনভেস্ট করে নতুন একটি প্ল্যান্ট এক্সপানশনের কাজ শুরু করেছিল। এরপর আমরা যদি দেখি যখন তারা এই 300 কোটি টাকা ইনভেস্ট করছে নতুন একটি প্ল্যান্টে, তখন কিন্তু তার অন্যান্য যে সিস্টার কনসার্ন সুগার মিল, তারপর দেশবন্ধু পলিমার, এগুলো কিন্তু তখন লসে চলছে। এবং আমরা যদি রিসেন্টলি, যেহেতু এই দেশবন্ধু পলিমার একটি লিস্টেড কোম্পানি, অর্থাৎ দেশবন্ধু গ্রুপের একটি কোম্পানি অলরেডি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে, তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরও কিন্তু ইন্টারেস্ট এই দেশবন্ধু গ্রুপের সঙ্গে যুক্ত। তো আমরা যদি দেখি যে 2025 সালে 30 জুন ভিত্তিক একটি অডিটর, তাদের যে অডিটর তারা যে কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছে, অর্থাৎ তারা একটি ওপিনিয়ন দিয়ে থাকে যে এই প্রতিষ্ঠানটির কি অবস্থা, তাতে তারা বলছে যে এই প্রতিষ্ঠানটির যে সেলস, তারা যে পরিমাণ সেল করছে, তার গুডস যে পরিমাণ সেল করছে সেটি আসলে তাদের কস্ট অফ বিজনেসের চাইতে অনেক কম। তার মানে তার সেলসেই সে আসলে লস করছে। তো এটা একটা বিজনেস লাইন টিকে থাকার জন্য একটি হিউজ লস, যেটা আসলে সাধারণত বিজনেস সাস্টেইন করে না। তো এরকম একটি সিচুয়েশনে রয়েছে। এবার আমরা যদি দেখলাম এই প্রতিষ্ঠানটি কি অবস্থায় এখন আছে, কিন্তু এই প্রতিষ্ঠানের কারণে অন্য ব্যাংকগুলো আসলে কি ক্রাইসিসে আছে। আমরা যদি দেখি কোন কোন ব্যাংকের কাছে এর লোন রয়েছে, সেটি যদি একটু দেখি তাহলে আপনারা বুঝবেন যে ব্যাংকগুলো কি ক্রাইসিসে। সেটি হলো ব্যাংক এশিয়া একটি ব্যাংক, তারপরে অন্যান্য লেন্ডার আছে, সাউথ ইস্ট ব্যাংক আছে, মার্কেন্টাইল, এনসিসি, ফার্স্ট সিকিউরিটি, অগ্রণী, সোশ্যাল ইসলামী এবং ইসলামী ব্যাংক। তো এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট সিকিউরিটি এবং সোশ্যাল ইসলামী অলরেডি মার্জার করতে বাধ্য হয়েছে, কারণ তাদের এইরকম অনেক ক্লায়েন্ট আছে যারা লোন পরিশোধ করতে পারছে না, যে কারণে তারা ডিফল্ট, এরকম শুধুমাত্র ডিফল্ট লোনের বার্ডেনের কারণে এই দুটি ব্যাংক কিন্তু অপারেশন করার মতো অবস্থায় নাই, এবং তারা কিন্তু অলরেডি মার্জারে চলে গেছে। এবং আমরা যদি দেখি ইসলামী ব্যাংক, যেখান থেকে এই প্রতিষ্ঠানটির লোন আছে, আমি যে এই ব্যাংকগুলো যে এরকম দেশবন্ধুর জন্য হয়েছে তা নয়, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ফান্ড ডাইভার্সনের কারণে এ ধরনের বড় বড় বিজনেস গ্রুপগুলো নিজে অসুস্থ হয়েছে এবং এর সাথে ডিপোজিটারদেরকে রিস্কে ফেলেছে, কারণ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তারা বিপদে ফেলেছে। তো এটি একটু উদাহরণ আর কি, যে কিভাবে তারা আসলে ব্যাংকগুলোকে বিপদে ফেলেছে। সেরকম এই যে অগ্রণী ব্যাংক এবং ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো আপনারা জানেন, সাউথ ইস্ট ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু খুবই উইক অবস্থায় আছে। আপনারা জানেন যে তারা কিভাবে তাদের ব্যবসা রিকভার করার চেষ্টা করছে ডিফল্ট লোন থেকে, তাদের ডাবল ডিজিট তাদের এখন ডিফল্ট লোন। ব্যাংক এশিয়া নিজেও কিন্তু একটি ওয়েল রেপুটেড ব্যাংক, তারপরেও কিন্তু তাদের ডাবল ডিজিট ডিফল্ট লোন হয়েছিল। তার কারণ এরকম অনেক বড় বড় ব্যবসায়িক গ্রুপ এভাবে ফেল করেছিল বা লোন পেমেন্ট করতে পারছে না, যে কারণে
তারা এখন এই ধরনের স্ট্রিক্ট অ্যাকশনের দিকে যাচ্ছে। আমরা দেখেছি যে কিছু কিছু ব্যাংক কিন্তু এখন তাদের যে হিউজ ডিফল্ট লোন সেটি কমানোর জন্য খুব স্ট্রিক্ট অ্যাকশনের দিকে যাচ্ছে। তারা স্ট্রিক্টলি ব্যবসা বিক্রি করে দেয়া বা বিক্রি করতে বাধ্য করা যাতে করে তারা লোনটা পেমেন্ট করতে পারে এবং ব্যাংক যাতে বাঁচতে পারে। ব্যাংক বাঁচানো মানে ডিপোজিটারদের টাকা বাঁচানো। তো এরকম একটি সিচুয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশবন্ধু গ্রুপ এখন কিভাবে সাফার করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।